আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ। ইরানের সাথে আমেরিকার লড়াইটা এখন বাঘ আর বিড়ালের নয়, বলতে পারেন এই লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হচ্ছে বাঘ আর সিংহের মধ্যে। কে জিতবে শেষ পর্যন্ত? আসলে বনের রাজাকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যেভাবে আয়োজন করেছিলেন, সে আয়োজনে কিছুটা ভাটা পড়ে গেছে। কারণ ইরান তাকে যে জবাবটা দিয়েছে, সেই জবাবটা ডোনাল্ড ট্রাম্প এভাবে আশা করেনি। মনে করেছিল পুচকে ইরান, দুর্বল ইরান এক ধমকে সোজা হয়ে যাবে। ইসরায়েল এবং আমেরিকার টার্গেট ছিল ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে, সরকার পতন ঘটাবে। তাই তারা নিজেরা একটা বিক্ষোভ সৃষ্টি করলো, নিজেরা মদত দিয়ে এজেন্সি বা গোয়েন্দা ব্যবহার করে। ইরান সরকার সেটাকে মোকাবেলা করে ফেললো। অজস্র হাজার হাজার মানুষের প্রাণ গেল। দিন শেষে ইরান বা ইরানের রাষ্ট্রীয় বাহিনী বা ইরানের খামেনি সরকার পুরো কন্ট্রোল তার হাতে ফিরিয়ে নিল। প্ল্যান এ পশ্চিমাদের ফেল করলো, প্ল্যান বি ফেল করলো, চলছে প্ল্যান সি। প্ল্যান সি হলো ইরানে স্ট্রাইক করবে আমেরিকা, সঙ্গে সাপোর্ট দিবে ইসরায়েল। এই স্ট্রাইকটি হবে ইরানের ব্যালিস্টিক, পারমাণবিক এবং আলী খামেনির পতন। অর্থাৎ ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস করবে, নিউক্লিয়ার সাইট ধ্বংস করবে, আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে রেজিম চেঞ্জ ঘটাবে। এটিও কঠিন হয়ে গেল আমেরিকার জন্য। সিআইএ এখন পর্যন্ত জানছে না আলী খামেনি কোন বাংকারে আছে। তাদের অভ্যন্তরীণ যত রকম সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করছে, এটুকু বোঝা গেছে এখন পর্যন্ত তারা জানছেন না আলী খামেনি কোথায়। আর আলী খামেনিকে হত্যার জন্য তাদের যে সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, এটি ওমান সাগরে এসে বসে আছে। যখনই তারা আলী খামেনির অবস্থান নির্ণয় করবে, তখন তারা স্ট্রাইকে যাবে। এটি আমরা এক বাক্যে বলতে পারি। এর মধ্যে আরবের উপর চাপ প্রয়োগ করলো ডোনাল্ড ট্রাম্প, যে এত দূর, মানে এত পথ, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসে ইরানে আমি সফলভাবে অ্যাটাক করতে পারবো না, তোমরা তোমাদের ঘাঁটি আমাকে ব্যবহার করতে দাও। সৌদি আরব প্রথমে আমতা আমতা করলো এক প্রকার। তারা তাদের দফতর থেকে বার্তা দিল না তারা এই যুদ্ধে ইরানের বিপক্ষে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না। আজকে লেটেস্ট আপডেট বলছে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা ইরানে আক্রমণে তাদের ভূমি কিংবা আকাশ কাউকে ব্যবহার করতে দেবে না। মিস্টার মোহাম্মদ বিন সালমান কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ানের সাথে, এবং তিনি পেজেশকিয়ানকে আশ্বস্ত করেছেন, ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন, কোনোভাবেই সৌদি আরব তার ভূমি এবং আকাশ ব্যবহার করতে দেবে না ইরানের বিরুদ্ধে। তার মানে ইরানে আক্রমণ করতে হলে ইসরায়েলকে জর্ডান, সৌদি আরব হয়ে কিন্তু ইরানে আসতে হয়। যদি ম্যাপটা দেখেন বুঝবেন। তাহলে সৌদি আরবের আকাশে যদি ইসরায়েল উঠতেই না পারে, ইরানে অ্যাটাক করবে কিভাবে, কোন পথ? ইতিমধ্যে জর্ডানেও তারা সৌদি আরবের চাপে পড়ে হোক বা কারো চাপে পড়ে হোক, তারা বলছে যে তারাও দেবে না। শেষ পর্যন্ত কি করে জানি না, কিন্তু তারাও দেবে না, এই কথাটি বলেছে। ইন্টারেস্টিং ব্যাপার, সৌদি আরব শুধু নয়, একই সময় আরেকটি আরাবিয়ান মোড়ল, যাকে বলি ধনকুবের রাষ্ট্র, আরব আমিরাত, সেই আরব আমিরাতের এমবিজেড মোহাম্মদ বিন সালমানের পাশে যাকে বলা হয়, সেই এমবিজেড, এমবিএস আর এমবিজেড জায়েদ, তিনিও জানিয়েছেন আরব আমিরাত কোনোভাবে ইরানের আক্রমণে কাউকে তার ভূমি এবং আকাশ ব্যবহার করতে দেবে না। এই সংবাদটিতে আমেরিকা বেজায় অখুশি হয়েছে, ইসরায়েলের স্বপ্ন ভঙ্গ হয়েছে, এবং তারা স্টেটমেন্ট সরাসরি দিয়ে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজকে স্পষ্ট এই বার্তাগুলো জানিয়েছে যে এই রাষ্ট্রগুলোর পক্ষ থেকে তার সাথে কি কি কথা হয়েছে। তার মানে আরবের জন্য, আরব তো বিশাল ঘাঁটি তৈরি করে রেখেছে, আরবের মার্কিন ঘাঁটিগুলো আছে, তারা ইরানকে টার্গেট করে এই ঘাঁটিগুলো বানিয়েছে। কিন্তু এই মুহূর্তে আমেরিকা আরবের ঘাঁটিগুলো আর ইউজ করতে পারছে না, যে জন্য একটা অ্যাব্রাহাম লিঙ্কন দিয়ে তারা কি করবে,
সাগরের গালফ অফ ওমানে থাকা একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার কি করতে পারে? সেখানে ধরেন 700 যুদ্ধ বিমান আছে, কিন্তু ইরান তো এটাকে খেয়ে দেওয়ার জন্য নিজের পজিশন তৈরি করে রেখেছে, পরিকল্পনা তৈরি করে রেখেছে। তাহলে কি করবে? এর মধ্যে নতুন করে নতুন স্টেটমেন্ট দিল লেবাননের হিজবুল্লাহ এবং হুতি, অর্থাৎ ইরানের আল কুদস ফোর্স গুলো, যেগুলো প্যারালালি প্রক্সি বাহিনী হয়ে লেবানন, ইয়েমেন, ইরাকে অবস্থান করছে, তারা একসাথে বলেছে ইরান আক্রান্ত হলে তারা পাল্টা জবাব দেবে। এখন প্রশ্ন করতে পারেন যে এরা তো পুচকি বাহিনী, এরা কি আমেরিকার বড় কোনো ক্ষতি করতে পারবে? একটু পরিসংখ্যানে হাত দেন, কি দেখবেন আপনারা, যখন ইসরায়েলের প্যালেস্টাইনের লড়াই চলছিল তখন পৃথিবীর একটি মাত্র পুচকি বাহিনী বলছি কেন, তার রাষ্ট্রীয় বাহিনী না, ইয়েমেনের একটা বিদ্রোহী বাহিনী যাদেরকে আমরা আনসারুল্লাহ হুতি বলি, পুরো 1 বছরের অধিক সময় ধরে পৃথিবীর পরাশক্তি যাকে বলা হয় ইসরায়েল, তাদেরকে কিন্তু ট্যাকেল করে গেছে। প্রতিদিনই তারা মিসাইল মেরেছে, দখলদারদের তেল আবিব, হাইফাকে নাচিয়ে তুলেছে এই হুতিরা। ইন্টারেস্টিং ব্যাপার, যখন ইসরায়েল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ত্র পাচ্ছিল জাহাজে, নৌপথে, তখন ইসরায়েলের এই জাহাজগুলোকে টার্গেট করে নিয়মিত অ্যাটাক করেছে। বলা হচ্ছে 1.5 থেকে 200 জাহাজকে টার্গেট করেছিল ইয়েমেনের হুতিরা। শুধু ইসরায়েলের নয়, পৃথিবীর যে কোনো দেশ ইসরায়েলকে যে কোনো পণ্য পাঠিয়েছে সেই জাহাজকে তারা ডুবিয়ে দিয়েছে, অ্যাটাক করেছে। অর্থাৎ পুরো সাগরকে দখলে রেখেছিল ইয়েমেনের এই পুচকি বাহিনী। এরপর কি হয়েছিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সম্মিলিত, জার্মান সম্মিলিত তারা যুদ্ধ ঘোষণা করেছিল এই পুচকি বাহিনীর বিরুদ্ধে, বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে। তারা একই সঙ্গে, মানে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে আমেরিকাকে কোয়ালিশন করতে হয়েছে যুদ্ধের জন্য, জার্মান, ইটালি, ফ্রান্স সবার সাথে। ফলশ্রুতিতে কি দাঁড়ালো, ইয়েমেনের সবগুলো বাহিনীর সাথে একা লড়াই করলো, ওরে আমেরিকার জাহাজ আইজেনহাওয়ারকে তাড়া করেছে, ইসরায়েলের জাহাজকে তাড়া করেছে, ব্রিটেনের জাহাজকে তাড়া করেছে, জার্মানের জাহাজকে সাগর ছাড়া করেছে, সেই গালফ অফ এডান আপনারা শুনছেন তখনকার। এবং যতগুলো ইয়েমেনের জলসীমার নিকটবর্তী জায়গা ছিল প্রত্যেকটা থেকে পশ্চিমা দুনিয়ার জাহাজগুলোকে পিটিয়ে তাড়া করেছিল এই ইয়েমেন। তার মানে ইয়েমেন সাগরের সবচেয়ে বিপজ্জনক একটা বাহিনী, এটা মানতে হবে। এই ইসরায়েল ইয়েমেনে স্ট্রাইক চালিয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মেরেছে, তারপরও ইয়েমেন ইসরায়েলকে ছাড়েনি, প্রতিদিন কন্টিনিউ তারা মিসাইল মেরেছে দখলদার দেশটির ভেতরে। তো সেই ইয়েমেন এবার বলছে যদি ইরানে আক্রমণ করে আমেরিকার কোন এয়ারক্রাফট ক্যারিয়ার, তাহলে সাগর থেকে সেটাকে আর ফেরত যেতে দেব না। এটা ওরা পারবে, কারণ ওরা এর আগে এই বিশাল দেশগুলোর সাথে একা লড়াই করেছে, ইয়েমেন একাই, কেউ এগিয়ে আসেনি ফিলিস্তিনের পক্ষে, ইয়েমেন এগিয়ে আসছিল। তারা বলছে যদি মার্কিন কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, ওয়ারশিপ, যুদ্ধ বিমান এই সাগরের উপর দিয়ে ইরানে গিয়ে আক্রমণ চালায়, সেটাকে আমরা ফেরত যেতে দেব না। লেবাননের হিজবুল্লাহ বলেছে ইরান আক্রমণের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাটাক শুরু হয়ে যাবে। ইরাক থেকে ইরানের প্রক্সি বাহিনীগুলো, ইসলামিক রেজিস্ট্যান্স, তারাও বলে দিয়েছে ইরাক থেকেও পাল্টা অ্যাটাক শুরু হয়ে যাবে। অর্থাৎ ইরান তার প্রক্সি বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে ইরানে আক্রমণের সঙ্গে সঙ্গে তোমরা কি করবা। এটি হলো ডোনাল্ড ট্রাম্পের নতুন টেনশনের আরেকটি কারণ। তো এই পরিস্থিতিতে আরবের সহযোগিতা যেমন ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন না, তেমনি ইরানের প্রক্সি বাহিনীগুলো অ্যালার্ট হওয়ায় আমেরিকা নিজেই এখন টেনশনে আছে। পাশাপাশি ইসরায়েলের চিফ অফ স্টাফ, সেনাবাহিনীর যিনি চিফ অফ স্টাফ, তিনি স্পষ্ট বলেছেন রাশিয়া ইরানকে ব্যাপক অস্ত্র পাঠিয়েছে। এর মধ্যে দুটো তিনি উল্লেখ করেছেন, একটি হলো SU-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, পাশাপাশি পঞ্চম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400। অন্যদিকে চীন, আমি আগেই বলেছি, প্রায় 16 থেকে 20টি কার্গো ভর্তি করে আপগ্রেড ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সহ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যাটাকিং ব্যবস্থা পাঠিয়েছে।
সিআইএ এখন বোঝার চেষ্টা করছে যে ইরানের কাছে এই মুহূর্তে কি কি মজুদ আছে। এক, সিআইএ এখন বোঝার চেষ্টা করছে যে ইরানকে যদি অ্যাটাক করা হয় ইরান কি কি পাল্টা প্রতিক্রিয়া ব্যবস্থা নেবে। সিআইএ মোসাদ বোঝার চেষ্টা করছে যে ইরান আক্রান্ত হলে কোন টার্গেটে পাল্টা আঘাতটা প্রথম করবে। তো সেই হিসেবে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক থাকলেও আমেরিকার ট্রাম্প ভাবছেন ভিন্ন জিনিস। তিনি ভাবছেন যে আমার গর্বের বা অহংকারের আব্রাহাম লিঙ্কন যদি কোনোভাবে ইরানের টার্গেটে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হবে ট্রাম্প আঙ্কেলকে। ক্লিয়ার? অর্থাৎ ভারত যখন পাকিস্তানের কাছে ধোলাইটা খেলো বুনিয়ানি মারসুসে বা অপারেশন সিঁদুরে, তখন এশিয়াতে নতুনভাবে মোড়লগিরি শুরু করেছিল পাকিস্তান, আর ভারত চুপসে গেছে। এবং ওই লড়াইতে ভারত পাকিস্তানের কাছে পরাজিত হওয়ার কারণে উপমহাদেশে ভারতের আধিপত্যটা কমে গেছে। বাংলাদেশেও পাকিস্তানকে তোয়াক্কা করছে না, উল্টো বাংলাদেশ, চীন, পাকিস্তান, তুরস্কের সাথে বন্ধুত্বে নজর দিয়েছে ইউনূস সরকার। ওই যে যখনই কেউ ব্যর্থ হয় তখন তার থেকে তার পাল্লাটা দুর্বল হয়ে যায়, তার পক্ষটা মানুষ ত্যাগ করে। ইভেন ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু নরেন্দ্র মোদীকে বলেছে পাকিস্তান ভারতের 7টা বিমান খেয়ে দিয়েছে। নরেন্দ্র মোদীকে ভালোই টিটকানি মেরেছে এই ডোনাল্ড ট্রাম্প। এবং এই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ডেকে ডেকে লাঞ্চ করিয়েছে, ডিনার করিয়েছে, নতুন নতুন প্ল্যাটফর্মে নতুন নতুন প্রেক্ষাপটে কাজ করেছে। সেখানে নরেন্দ্র মোদীর স্থান ছিল না এবং নরেন্দ্র মোদীর উপর অনেকগুলো ট্যারিফ যোগ করেছে। তো এই বিষয়গুলো হলো যুদ্ধের খেলা যে হেরে যাবে তার মিত্ররা সরে যাবে, এটি নিয়ম। তো ডোনাল্ড ট্রাম্প এখন চিন্তা করছেন যে এই যুদ্ধে যদি আমি হেরে যাই, কারণ ইরান থেকে আমেরিকা বিজয় নিয়ে ফিরতে পারবে না। কেন বললাম? এখন বলবেন মাসুম ভাই এটার যুক্তি দেখান। 20 বছর এই ন্যাটোকে নিয়ে আমেরিকা আফগানে ছিল, আফগানে তো কিচ্ছু নাই, ভোতা বন্দুক ছাড়া, পাহাড়ি একটা বাহিনী ছাড়া কিচ্ছু আছে ওদের? কিচ্ছু তো নাই। এই আফগানকে 20 বছর ধরে আমেরিকা হারাতে পারেনি, সিরিয়াতে হারাতে পারেনি, লিবিয়াকে নিতে পারেনি, ইরাকে কিছু করতে পারেনি, আফ্রিকায় কিছু করতে পারেনি। পেরেছে? পারেনি। ইরানের মতো মধ্যপ্রাচ্যের একটা সিংহকে দমাবে কি করে, যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা অ্যাটাক করে বের হতে পারবে না? ইরান তার সাগরে, ইরান তার আকাশে, ইরান তার স্থলে এমন ভাবে নেটওয়ার্ক তৈরি করে রেখেছে যেটা আমরা আগে মনে করতাম যে আওয়াজ দেয় বেশি কিছু পারে না, কিন্তু দখলদারদের 12 দিন পিটিয়ে সোজা করে দেওয়ার পর আমরা বুঝতে পেরেছি ইরান কি পারে। অনেকে আমাকে সেদিন আমাদের খুব প্রিয় মানুষ আমেরিকা থেকে ইলিয়াস আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই ইরান কি পারবে? আমি ইলিয়াসকে বললাম, আপনাদের ইলিয়াস হোসেন, 12 দিনের যুদ্ধে কে জিতছে? ইরান। তো ইরান পারবে কিনা প্রশ্নটা কেন? আমেরিকার সঙ্গে আছে। আমি কি আমেরিকার সঙ্গে আছে বাদ দাও, 12 দিনের যুদ্ধে ইরানের সাথে দখলদাররা পেরেছিল কিনা? যাক, আরো অনেক লম্বা কথা। তো বিষয়টা হলো যে ইরান আওয়াজ বেশি দেয়, কাজ কম করে, এটা সত্য কথা। কিন্তু ইরান যখন নিজে আক্রান্ত হয় পাল্টা জবাব দেয়। ইরান কাতারের আল উদাইদ বিমানবন্দর থেকে ইরানে যে অ্যাটাক করেছিল পারমাণবিক প্রকল্পে এই আমেরিকা, সেখানে কিন্তু ইরান আক্রমণ করে তাদের পুরো কমিউনিকেশন সিস্টেমকে ধ্বংস করে দিয়েছিল আমেরিকা, ছাড় দেয় নাই। তো আজকে এই পরিস্থিতিতে এসে যে বিষয়টি ক্লিয়ার হয়েছে, আরব রাষ্ট্রগুলো ইরানের পক্ষ দাঁড়ায়, ডোনাল্ড ট্রাম্প এখানে হতাশ হয়ে গেছেন। দ্বিতীয়ত, প্রক্সি বাহিনীগুলো নতুনভাবে মাঠে নামছে ইরানের পক্ষে। তৃতীয়ত, আন্তর্জাতিকভাবে আমেরিকা ইরানে আক্রমণে তার বন্ধুদের পজিটিভ বা গ্রিন সিগন্যাল সেভাবে পাচ্ছে না। কারণ আরব আমিরাত এবং সৌদি আরব তারা বলে দিয়েছে আমরা চাই আন্তর্জাতিকভাবে ডায়ালগের মাধ্যমে সমাধান, কোনো যুদ্ধ আমরা চাই না। এখন আমেরিকা কেন ইরান আক্রমণ করবে, একটা কারণ তো খুঁজে বের করতে হবে। কেন? কারণ আন্দোলন দমন করতে গিয়ে ইরান আক্রমণ করেছে তার জনগণের উপর। প্রশ্ন হলো, যারা আন্দোলন করতে নেমেছেন তারা অজস্র মানুষকে কি করে অস্ত্র সহ মারল? আন্দোলনকারীরা, নিরস্ত্র আন্দোলনকারী বা সাধারণ জনগণ কি করে অস্ত্র পেল? কারা অস্ত্র দিল? পুরো পৃথিবী তো জানে তাদেরকে কে অস্ত্র দিয়েছে। অর্থাৎ ইরানের এবার আন্দোলনটি সফলভাবে গ্রিপ করতে পারেনি পশ্চিমারা, এবং ইরান সেটিকে দেখিয়ে দিয়েছে যে এখানে পুরো মদত দিয়েছে তারা। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন হলো, কোন ছাত্র কাউকে গুলি করেছে দেখছেন? একটা ফুটেজ
পুলিশ গুলি করেছে, সেনাবাহিনী গুলি করেছে, র্যাব গুলি করেছে, বিজিবি গুলি করেছে, ছাত্ররা গুলি খেয়েছে, যে কারণে পুরো পৃথিবী এই আন্দোলনটাকে বিপ্লব হিসেবে দেখেছে। হাসিনার পতন হয়েছে। তো ইরানের ভেতরে নিরীহ মানুষগুলো, তাদেরকে অস্ত্র দিয়েছে ওরা নিরাপত্তা বাহিনীকে শুট করেছে। অনেক নিরাপত্তা বাহিনী পুলিশকে মেরে দিয়েছে। পুলিশকে মেরে দিলে পুলিশ ছেড়ে দিবে? পাল্টা পুলিশ মেরেছে, হাজার হাজার মারা গেছে। রাষ্ট্রীয় বহুত সম্পদ নষ্ট করেছে ইরানের এরা। দেশের মানুষ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে শুনছেন কখনো? আপনি হাসিনার বাড়ি ভাঙবেন, কিন্তু আপনি সংসদ ভবন ভাঙবেন, আপনি আমাদের মেট্রো রেল ভাঙবেন? এটা তো হাসিনার না, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা সুবিধা আমরা নেই। সেজন্য হাসিনার বাহিনী মেট্রো রেলে আগুন দিয়ে বা ভাঙচুর চালিয়ে এটাকে নিয়ে খেলতে চেয়েছিল, আপনাদের মনে থাকার কথা। তো ইরানের ক্ষেত্রে সেই বিষয়টি ঘটেছে। তো এখন এই পরিস্থিতিতে ইরানে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবেন মোটামুটি নিশ্চিত হলেও তিনি বুঝতেছেন এটা প্রতিক্রিয়া কি হবে। আর ইরান আস্তে আস্তে তার কবজা নিয়ে নিচ্ছে সবকিছু। তারপরও ডোনাল্ড ট্রাম্প যেহেতু এসছেন, এভাবে ফিরে গেলে তার নাক কাটা যাবে। এই নাকটা রক্ষা করতে তিনি একটা কিছু করবেন। এই কিছুটা কখন করবেন এটা বলা মুশকিল, তবে যে কোনো সময় করতে পারেন। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে আমরা একটা কথা আবারও বলবো, বারবার যে কথাটা বলি, আমরা যুদ্ধ চাই না, আমরা ডায়ালগ চাই, শান্তি চাই। ইরানকে ইরানের মতো ছেড়ে দেওয়া উচিত। ইরানকে দখল করে আরেকটি অকার্যকর রাষ্ট্র বানানো, সিরিয়া বানানো, আফগানিস্তান বানানো আমেরিকার এই পরিকল্পনা ব্যর্থ, এটা আমরা চাই। বিএনপি তার রাজনীতিতে সবচেয়ে বড় ভুল করছে বলছেন কেউ কেউ, আবার জামাত শিবিরে সবচেয়ে বেশি চাউর। আগামীর 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে জামাত ইসলাম। এই যুক্তিগুলো, তর্কগুলো চলছে এবং চরমোনাইকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। চরমোনাই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে। সংক্ষিপ্ত সময় এটার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, খবর আপনাদের দেব, অ্যাজাম্পশন থাকবে, আলোচনা থাকবে, মতামত থাকবে, ইন্টেলিজেন্স তথ্য থাকবে, ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য থাকবে, বাস্তবের রাজনীতির সাথে অনেক মিল থাকবে, কিন্তু প্রতি মুহূর্তে এগুলোর পরিবর্তনও ঘটবে। যেমন ধরুন, বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা যাদেরকে চিনি চরমোনাইয়ের আমাদের দিনী ভাইয়েরা, আমার কলিজার ভাই, আমার সাথে তাদের ভালো সম্পর্ক আছে, তাদেরকে আমি ভালোবাসি। প্রতিটা ইসলামী দলকে আমি ভালোবাসি। বাংলাদেশের যারা প্রাণ, যাদেরকে ইসলামিক ব্যক্তিত্ব আমরা বলি, দিনের খেদমত করেন। প্রশ্ন হলো, রাজনৈতিকভাবে বাংলাদেশ ইসলামিক ক্ষেত্রে কতটুকু উন্নত করেছে? চরমোনাই এবং জামাত ইসলাম যখন একটি ভোটের বাক্স করার প্রত্যয় নিল, তখন নানান ভাবে আমরা খুশি হয়েছিলাম যে এবার বাংলাদেশে ইসলামী ভাবাপন্ন সবাই একমত হবে, একজোট হবে, একটি পথে এগোবে। আমি যে দলটাই পছন্দ করি না কেন, আমার চেষ্টা সবসময় সত্যের পক্ষের লোকেরা এক হোক। যেমন আমি চাই ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি, মানে এই যে মুসলিম শক্তি এক হোক। স্বার্থের ভিন্নতা থাকলেও আমরা এই এক হতে বলি কেন? যাতে করে শত্রুরা দুর্বল হয়, আমরা শক্তিশালী হই। বাংলাদেশে ইসলামী দলগুলো এক হলে ইসলাম বিজয়ী হবে, শক্তিশালী হবে। এটাই হলো মূল লক্ষ্য। রাজনৈতিক ইসলাম আর দিনের ইসলাম, এটাকে আমরা আলাদা করি না কখনো। ইসলাম একটাই, আল্লাহ মনোনীত যেটা। তো আমি আমার এর আগের চ্যানেলের খবরগুলোতে আপনাদের বলেছিলাম যে চরমোনাই এবং আরো কয়েকটি দলকে জামাত জোট থেকে বের করে নেওয়ার জন্য আমাদের ইন্টেলিজেন্স এবং ভারতীয় ইন্টেলিজেন্স কাজ করছে একসাথে। অনেকেই আমার কথাটা খুশি মনে নিতে পারেনি এবং দেখেছেন কয়েকদিনের মধ্যে সেটাই ঘটেছে। আজকে কিছু তথ্য দিই। চরমোনাই জামাত থেকে বের হয়ে গেল কেন? এর উত্তরটা একটু মন দিয়ে শুনবেন। আমার চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ আছে। সাংবাদিকতার জন্য সব দলই আমাদের যোগাযোগ থাকে। আমরা যে কথাগুলো বলি অনেকের থেকে তথ্য নিয়ে বলি। ধরেন চরমোনাইয়ের বক্তব্য নেই, জামাতের বক্তব্য নেই, বিএনপির বক্তব্য নেই, তাদের মতামত নিয়ে আমরা একটা অ্যাসাম্পশন তৈরি করে আপনাদের খবরটা দেওয়ার চেষ্টা করি। আমার গত কয়েকদিন ধরে রাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্সের অফিসারের সাথে কথা হয়েছে। তাদেরকে আমি বলেছিলাম যে চরমোনাই জামাত ছাড়লো কেন। তাদের যে মতামতগুলো, যারা আমাদের দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর লোক, তারা বলছেন
যে চরমোনাই একটা ট্র্যাপে পড়ে গেছে। প্রথমে চরমোনাই জামাতের সাথে একটা বাক্স করার পজিটিভ থিং নিয়ে চরমোনাই মূলত এসেছিল। এরপর চরমোনাইয়ের উপর ব্যাপক চাপ তৈরি করেছিল কয়েকটি বাহিনী গোপনে, যে তোমরা জামাতের জোট ছাড়তে হবে, যদি না ছাড়ো তোমরা বিপদে পড়বে। কিরকম বিপদ? তোমরা যে বিগত 15 বছর আওয়ামী লীগের সাথে শরিক হয়ে, মানে প্যারালাল শরিক, প্রকাশ্যে শরিকটা কাজ করেছো, আওয়ামী লীগ তোমাদের বেনিফিট দিয়েছে, আওয়ামী লীগ সুবিধা দিয়েছে, অর্থ দিয়েছে, ব্লা 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 ব্লা, বা ইন্টেলিজেন্সের কাছ থেকে তোমরা অর্থ পেয়েছো, বা তোমরা যে মাদ্রাসা চালাও, বিভিন্ন প্রতিষ্ঠান চালাও, অনুদান পেয়েছো যেখানে স্বচ্ছতা নাই, হিসেব নেই, আমরা এগুলো হিসাব চেয়ে বসবো। তখন তোমরা ফাঁদে পড়ে যাবা, অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়বা। অর্থাৎ যখন জামাত জোটে চরমোনাই আসতে চেয়েছে, তখন জামাতকে দুর্বল করার জন্য, চরমোনাইকে বের করার জন্য চরমোনাইকে এইভাবে চাপ দিল। এখন তথ্য সঠিক, বিগত 16 বছর 15 বছর বিএনপি এবং জামাতকে হাসিনা কোণঠাসা করলেও, হেফাজতকেও কোণঠাসা করলেও একটি দলকে কোণঠাসা করেনি, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবার যখনই প্রয়োজন হয়েছে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি দেখাতে হবে, তখন কি করতে হবে? দাড়ি, টুপি, পাগলি, বড় পাঞ্জাবির রাস্তায় নামাইতে হবে, বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশে মৌলবাদের উত্থান। তখনই কোনো না কোনো ভাবে আমাদের গোয়েন্দা বাহিনী, এই এনএসআই, ডিজিএফআই সরকারের পরামর্শ নিয়ে চরমোনাইয়ের সামনে মূলা তুলে দিত। তো চরমোনাই তো সব মানুষ এগুলো জানবে না, জানবে টপ কিছু ব্যক্তিরা, এমন কিছু কাজ করবে, আবার চরমোনাইকে দিয়ে বা বিভিন্ন ইসলামিক ব্যক্তিদেরকে ফুসলিয়ে মাঠে নামাবে। যেমন নরেন্দ্র মোদী আসার আগে কি ঘটেছিল বাংলাদেশে, এরপর আমরা দেখলাম মামুনুল হক গ্রেপ্তার, দীর্ঘদিন তার উপর নির্যাতন। এই জিনিসগুলো আমাদের এজেন্সি করে থাকে। আপনারা যারা মোটামুটি রাজনীতির খবর রাখেন তারা বুঝবেন, আর যারা একটু বেশি বোঝেন তাদেরকে বোঝাতে পারবো না। এরকম অনেকগুলো কারণে চরমোনাই বিশেষ এজেন্সির কাছে তার ধরা খাওয়া ছিল। এরপরে যখন চরমোনাই সাথে জামাতের কোয়ালিশন খুব স্ট্রংলি চলছিল, তার একটা ভোটের বাক্সে নির্বাচন করবে, এবং জামাতের বেশ কয়েকজন নেতা বলছিল, চরমোনাই তারা বলছিল যে আসন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা মিলজিল করে নেব, যেখানে আমাদের প্রার্থী জিতবে, যেখানে আপনার প্রার্থী জিতবে, আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেব। কিন্তু পরক্ষণে যেটা হলো, শেষের দিকে এজেন্সির চাপ বাড়লো, আর চরমোনাই পড়ে গেল আওয়ামী লীগের ফাঁদে। আওয়ামী লীগ চরমোনাইকে বলল যে তোমরা জামাত জোটে যেও না, মন দিয়ে শুনবেন, তোমরা জাতীয় পার্টিকে নিয়ে আলাদা একটা জোট করো। অর্থাৎ আওয়ামী লীগের যত ভোট আছে এই এবং জাতীয় পার্টির যত ভোট আছে আর চরমোনাইয়ের যত ভোট আছে সব পাবে চরমোনাই এবং জাতীয় পার্টি। বিষয়টা হলো, আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না, তাহলে কি হবে? জাতীয় পার্টি সব জায়গায় প্রার্থীদের বিজয় লাভ করবে না, তাহলে চরমোনাই জাতীয় পার্টি একটা কোয়ালিশন করবে, সেই কোয়ালিশনে সকল আওয়ামী লীগের ভোটগুলো এখানে যুক্ত হবে, এবং এর মাধ্যমে আওয়ামী লীগ পার্লামেন্টে একটা ভালো সংখ্যক আইন প্রণেতা পাঠাবে, যারা আগামী দিন আওয়ামী লীগের জন্য প্রেশার তৈরি করবে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ ওইভাবে না, সাময়িক একটা সরকারি আদেশে। তো চরমোনাই মনে করলো এটা তো ভালো, আওয়ামী লীগের তো বিশাল ভোট ব্যাংক আছে বাংলাদেশে, বিএনপির পরেই আওয়ামী লীগ, আওয়ামী লীগের পরেই জামাত, জামাতের তো ভোট ব্যাংক খুব বেশি বড় না। তো আওয়ামী লীগের বিশাল ভোট যদি চরমোনাই জাতীয় পার্টির পক্ষে আসে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ চরমোনাই মিলে এসে তারা 300 আসনে প্রার্থী দিলে তো অনেক আসন পেয়ে যাবে। চরমোনাই জামাতের কাছ থেকে বা জোট থেকে বেরিয়ে আসার জন্য এমন আসন চেয়ে বসলো যেটা জামাত মানতে পারলো না। অর্থাৎ আমি তোমার জোটে থাকবো না, তাহলে কি করতে হবে? এমন একটা দাবি করতে হবে যেটাকে মেনে নেওয়া সম্ভব না। ছোট প্রশ্ন, যে বিএনপির সাথে 1.5 যুগ জামাত জোটে ছিল, হাজার হাজার কর্মী প্রাণ গেছে শুধু বিএনপির জোট রক্ষা করতে গিয়ে আওয়ামী লীগের গ্রাসে পড়ে। সেই জামাতকে বিএনপি 20টার অধিক আসন দেয় নাই, প্রথম সারির সব টপ লিডার ফাঁসি হয়ে গেল, তারপরও বিএনপি জামাতকে 20টার আসন বেশি দেয় নাই। তো এই চরমোনাই যে আমাদের কাছ থেকে 100-150 আসন চায় কিভাবে? প্রশ্ন করেন, যারা বাংলাদেশের পার্লামেন্টে কখন একটি আসন লাভ করেনি। জামাত তো 18টা আসন পেয়েছে, সরকারে গেছে, মন্ত্রী পেয়েছে, এবং বাংলাদেশের বড় দল ইসলামী দলের মধ্যে, তাই তো? চরমোনাই বা ইসলামী আন্দোলন তারা এমন আসন চাইলো জামাত থেকে তারা বেরিয়ে যাওয়ার জন্য, কারণ তারা আওয়ামী লীগের ট্যাবলেটটা খেয়েছিল। এটা বলছে আমাদের ইন্টেলিজেন্স, আমি বলছি না ভাই, আমাকে গালাগাল দিয়েন, আমি
ইসলামী আন্দোলন বা চরমনাইয়ের ভাইদেরকে খুবই ভালোবাসি। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি ঐক্যের পক্ষের লোক, অনেককে না, কিন্তু তথ্যগুলো দিতে হবে। কারণ আমার কাছে এই তথ্যগুলো আপনাদের দিতে হবে কেন? আপনাদের দৃষ্টি খুলতে হবে, সঠিক পথে কে আছেন, ভুল পথে কে আছেন। আমাদের কাজটা এখানে। আমি কিন্তু কোনো পক্ষে নিয়ে কাজ করি না, যেটা সত্য এক একদিন এক একটার পক্ষের বিরুদ্ধে আমার বক্তব্য চলে যায়, যেটা আমি পাই সেটি আপনাদের দেই। আমি কোনো একটা পক্ষের আনুগত্যশীল নই, আমি সবার, রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে কথা বলতে চাই, সত্যের পক্ষে। এখন বিষয়টা হলো, আওয়ামী লীগের এই ট্যাবলেট খেয়ে চরমনাই বেরিয়ে গেল। এই ট্যাবলেটটা কে খাওয়াইলো? আওয়ামী লীগ এবং আমাদের ডিজিএফআই মিলে। কিন্তু দেখলো তারা সুবিধা করতে পারছে না। মাঝখান থেকে জামাত, এনসিপি বা আদার্স, ওলি, এলি পার্টি, এদেরকে নিয়ে একটা কোয়ালিশন করে ফেললো এবং মাস পিপলের কাছে জামাত গত 15 বছর 15 মাসে তাদের ভোট ব্যাংক বাড়িয়ে ফেললো। এখানে বিএনপি কি করলো? যে বিএনপি কে মানুষ মুখিয়েছে আওয়ামী লীগের পরে, একটা ধরেন 300 আসনে 200 আসন 250 আসনে বিএনপি পাবে, কিন্তু গত 15-16 মাসে বিএনপি নিজেকে আওয়ামী লীগ বানায় ফেললো। মানে বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি আওয়ামী লীগ হয়ে গেল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, এটা সেটা এমন আকারে মহামারী আকার ধারণ করছে। এবং কোন কোন ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি, বিএনপি একটা চায়ের দোকানদার, মুচিওয়ালা, রিক্সাওয়ালাকেও ছাড়ে নাই, যারা ভোটার এই দেশে। আওয়ামী লীগ এটা করতো না। আওয়ামী লীগ করতো কি? মেগা প্রজেক্টের নামে রাষ্ট্র লুটত, বিশাল বিশাল প্রজেক্ট। আর বিএনপি কি করতেছে? একেবারে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি করছে। এরা তো সবাই ভোটার, এরা ক্ষিপ্ত হয়ে গেছে। রিক্সাওয়ালা ভাবলো, হায় হায়, আওয়ামী লীগ এত খারাপ, তাও তো এত খারাপ নয়, বিএনপি তো কারো ছাড় দেয় না। মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চয় করে হইল। এবং তারেক রহমান যে ভুলটা করলেন, তিনি ঠিক সঠিক টাইমে বাংলাদেশে না এসে তিনি একটা ভুল টাইমে আসলেন। খুব মন দিয়ে শুনবেন। তারেক রহমান অনেকদিন পর, যখন তার মা মৃত্যু পথযাত্রী, হঠাৎ করে বললেন যে তার দেশে আসা তার একক সিদ্ধান্তে না, এটার সাথে অনেক বিষয় জড়িত আছে। এবং এই বক্তব্যটি দিলেন তেমনি এমন একটা ক্রুশিয়াল টাইমে, যখন সবাই তার দিকে তাকিয়েছে, কি মা মারা যাচ্ছে, ছেলে আসছে না কেন। তখন আমরা এক বাক্যে বুঝে ফেলেছিলাম যে তারেক রহমানকে দেশে একটা ডিপ স্টেট আসতে দিচ্ছে না, এস্টাবলিশমেন্ট তারেক রহমানের সামনে বাধা হয়ে দাঁড়ালো। এর কদিন পরে দেখলাম আনন্দবাজার একটা নিউজ করলো, তারেক রহমানের সাথে ইন্ডিয়ার 3টি চুক্তিতে ঐক্যমত হয়ে গেল। খেয়াল করেন। এরপরে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স তথ্য এলো বাংলাদেশের ভেতর থেকে, যে ডিজিএফ এর সাথে তারেক রহমানের এটা 4টি দফার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। এবং তার কদিন পরে সিদ্ধান্ত আসলো তারেক রহমান দেশে আসতেছে। মিলল কিনা দেখেন তো আপনারা। তারেক রহমান দেশে আসতে পারছেন না, দীর্ঘদিন তিনি আসেন নাই, দেশ স্বাধীনের পরও আসেন নাই, মানে 5 তারিখের পরও, হাসিনা বিদায়ের পরও আসেন নাই। এবং তিনি তার অপারগতা প্রকাশ করলেন যে তার নিজের একক ইচ্ছায় তিনি আসতে পারছেন না। বিষয়টা এরকম না, তার অনেক ইচ্ছার সাথে জড়িত আছে, মানে অনেকের পারমিশনের উপর ডিপেন্ড করে তার দেশে আসা। এরপর ইন্ডিয়ার সাথে তার একটা চুক্তির খবর আনন্দবাজার প্রকাশ করে দিল। এবং এমনটিও বলা হলো যে আমাদের ডিজিএফ এর সাথে একটি চুক্তি হয়ে গেল তারেক রহমানের 4টি ইস্যুতে। আমাকে বলা হলো যে 4টি ইস্যুর একটি ইস্যু আমি যেটা জানলাম, বিএনপি ক্ষমতা আসলে সেনাবাহিনীর কোনো বিচার করবে না, সেটা পিলখানা হোক বা আওয়ামী লীগ আমলে গুম খুন যা হয়েছে কোনো বিচার করবে না। এই চুক্তিটি বিএনপির কাছ থেকে নেওয়া হয়েছে, জানানো হলো এরকম, যার বিনিময়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের সেনাবাহিনী তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়েছে। তারেক রহমান এই ইন্ডিয়ার 3টি আর আমাদের ডিজিএফআই বা আমাদের সেনাবাহিনী বা আমাদের ডিবি স্টেটের 4টি শর্ত মেনে নিয়েছেন। এরপর দেখলাম তিনি বাংলাদেশে চলে এলেন। এখন মানুষের কাছে এই মেসেজটি সত্য আর মিথ্যা প্রচার করা হলো। আমি সত্য মিথ্যা যাচাই করবো না, আমি আমার তথ্যের জায়গাগুলো থেকে বর্ণনা করবো, আপনারা মিলিয়ে নেবেন, ডটগুলো মেলাবেন। এরপর আমরা দেখলাম তারেক রহমান যেদিন বাংলাদেশে আসলেন, শেখ হাসিনা যতটা ক্ষমতাও দেখাতে পারেনি, বা শেখ হাসিনাকে যেভাবে বরণ করা যায়নি কখনো, বা এত বড় আয়োজন হয়নি, রাষ্ট্রের হাজার হাজার নিরাপত্তা বাহিনী ব্যবহার করে তারেক রহমানকে বরণ করা হলো এয়ারপোর্ট থেকে। যেন তিনি বিশ্ব জয় করে বাংলাদেশে এলেন। কে? তারেক রহমান। কে করলেন এই কাজগুলো, কার নির্দেশে আমরা জানি না, কিন্তু সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব, বিজিবি, এভরি সিকিউরিটি ফোর্স তারেক রহমানকে নিরাপত্তা দিল। প্রতিটা ক্যামেরা লাইভ দেখালো। 300 ফিটে বিশাল আয়োজন,
শেখ হাসিনাও তো বোধহয় সমুদ্র বিজয়, এই বিজয়, সেই বিজয় এত বড় করে করতে পারেনি। দৃশ্যত তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হলো, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসছে। মানুষের মনে প্রশ্ন তৈরি হয়ে গেছে, এই ক্ষমতার কারণ কি? যিনি কদিন আগে বললেন আমি দেশে আসতে পারছি না, এই কারণে তিনি দেশে এত বিশাল প্রোটোকল নিয়ে ঢুকলেন কি করে? তার মানে আনন্দবাজার যা বলছে, বিভিন্ন সোর্স যা বলছে, এই শর্তগুলোর সাথে বিষয়টা মিল তৈরি হয়ে গেল। ব্যাস, বিএনপির ভোট ব্যাংকে হাত পড়ে গেল, মানে বিএনপির প্রতি মানুষের আস্থা কমে গেল। ধরেন আমি যা বলছি সব মিথ্যাই ধরেন, কিন্তু আমি যে ডট মিলালাম, ডট মিলে গেল। এখন এই খবরের পরপরই এনসিপি, এবি পার্টি, কর্নেল অলিরা সব জামাতে গিয়ে ঢুকলো। কারণ কি? যদি কোনোভাবে বিএনপি এই 3 আর 4 7টি চুক্তিতে রাজি হয়, এই বিপ্লবীর আগামী দিনে মৃত্যুদণ্ডে ঝুলবে, এবং যারা গুম খুনের দায়ে জড়িত সেনাবাহিনীর সদস্যরা, তাদের যদি বিচার না হয়, এটা কন্টিনিউ প্রসেসিং এ চলবে। যে ডিজিএফআই এত অপরাধে জড়িত, তারা যদি বেঁচে যায়, আগামী দিন এই কাজ আবার হবে, তাহলে বিপ্লবীরা ফেসে যাবে। যারা হাসিনার আদালতে সাক্ষী দিয়েছেন তারা মারা পড়বে, যারা জুলাই বিপ্লবে ফাইট করেছেন তারা সব মারা পড়বেন। এখন তারা চিন্তা করছে তাহলে কি করতে হবে? জামাতকে ক্ষমতা আনতে হবে। জামাত ক্ষমতার দৌড়ে বিএনপির চেয়ে এগিয়ে গেল এই ফর্মুলায়। সূত্রগুলো মেলান, ডট মেলান। জামাতের বাংলাদেশে ভোট আছে 10 থেকে 15%, ধরে নিলাম। 15% দিয়ে মূল জনপ্রিয় বিএনপিকে বিট করবে কিভাবে? জামাত যদি খুশি হয় যে আমাদের অনেক ভোট ব্যাংক বেড়ে গেছে, সম্পূর্ণ ভুল। ভোট ব্যাংক খুব বেশি বাড়েনি, কিন্তু যারা বিএনপিকে ঠেকাতে চান, এন্টি বিএনপি, তারা জামাতকে ভোট দেবেন। তারা জামাতকে ভোট দেবেন। কেন বিএনপিকে ঠেকাবেন? আমাকে অনেকেই বলেন যে ভাই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। এই যে কথাগুলো, এই কথাগুলো বিএনপিকে আটকাবার জন্য। এখন ধরেন আওয়ামী লীগের ভোট কোনগুলো জামাত পাবে? আওয়ামী লীগের তৃণমূলের ভোটগুলো জামাত পাবে, কিন্তু নেতাদের ভোটগুলো বিএনপি পাবে। নেতারা বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলবে, ব্যবসায়িক লেনদেন তৈরি করবে, সম্পর্ক তৈরি করবে, শেয়ার লেনদেন করে তারা টিকে যাবে। কিন্তু মাস্ট পিপল আওয়ামী লীগের যারা মাঠে ঘাটে নেতা করবে, তারা গত 15-16 বছর, পুরো 16 মাসে ব্যাপক নির্যাতিত হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে, ব্যবসা বাণিজ্য দখলের হয়েছে। তাদের ভয় ঢুকেছে যে এই সময়টা তো জামাত আমাদের কোনো আক্রমণ করেনি, আমাদেরকে ধরেনি, আমাদের মারেনি, বাড়ির দখল করেনি, টাকা পয়সা নেয়নি। তার মানে এরা সুযোগ পেয়ে যেহেতু কিছু করেনি, আগামীতে এরা আমাদের ক্ষতি করবে না। আওয়ামী লীগের সাধারণ ভোটাররা জামাতকে ভোট দেবে এই সূত্রে, কারণ তারা ভয় পাচ্ছে বিএনপি আসলে কি করবে। এখন যে নির্বাচনের আগে আওয়ামী লীগ বিএনপি যত মিঠা মিঠা কথা বলে, এগুলো জানে যে নির্বাচনে ভোট পাওয়ার জন্য বলে, তারা তাই করবে যা গত 15 মাসে ঘটেছে। তো এই ফর্মুলাতে আওয়ামী লীগের ভোটগুলো চলে যাবে জামাতের ঘরে। আর আওয়ামী লীগের নেতা কয়জন? সারা দেশে আওয়ামী লীগের তো প্রচুর নেতা না, অনেকেই পলায় আছে। নেতাদের কিছু হালকা পাতলা নেতাদের ভোটগুলি পাবে আওয়ামী লীগ, বিএনপি, কিন্তু আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট যাবে জামাতের ঘরে। আপনি একটু ভালো করে এলাকায় খোঁজ নিয়ে দেখেন, গোপনে গোপনে। তার মানে হলো বিএনপিকে যে কোনোভাবে অদৃশ্যগতভাবে একটা ট্র্যাপে ফেলে দিয়েছে। তারেক রহমান যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, আমি রাজনীতি মানে একজন চিন্তক হিসাবে যেটা বলি, তিনি সঠিক সময় আসেননি। আবার তিনি যে আসছেন, তাকে রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী ভাবে প্রোটোকল না দিয়ে তাকে অন্যভাবে দলীয় ভাবে দিতে পারত। মানে তারেক রহমানের প্রতিটা পথকে কৌশলে কেউ কেউ নষ্ট করে দিয়েছে। আবার ভারত তারেক রহমানকে চাইছেন না, চাচ্ছেন বিএনপির অন্য কাউকে, কারণ ভারত তারেক রহমানকে বিশ্বাস করতে পারছেন না। এখানেও বিষয় আছে। আবার তারেক রহমান তার রাজনীতিতে প্রবেশ করলে বাংলাদেশের নতুন জায়গায়, তার মা বিহীন রাজনীতি, আগে তো মায়ের ছায়া ছিলেন, পদে পদে তিনি দেখছি নানান সমস্যা। এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে তিনি ঘাম ঝরাচ্ছেন। তার মানে এখন কি দাঁড়ালো? বিএনপি জামাতকে প্রধান বিরোধী দল হতেও দিতে চাইছেন না, তারা আওয়ামী লীগকে চাচ্ছেন। এই কথাও কিন্তু আছে বাংলাদেশের রাজনীতিতে। আবার চরমোনাই জাতীয় পার্টির সাথে তারা কোয়ালিশন করতে চেয়েছিলেন, সেটাও এখন ব্যর্থতার দিকে এগুচ্ছে। বিএনপি এবং জামায়াতের এই 12 তারিখের নির্বাচনটা অনেক ভায়োলেশন পূর্ণ হতে পারে, কারণ জামাত তার মরণ কামড়টা দিবে। জামাত 300 আসনে ফাইট করবে না,
যে কটা আসনের জন্য মানে আসন পেলে ক্ষমতায় বসা যায়, ওগুলোতে জামাতটা পূর্ণ শক্তি ব্যয় করবে। যত আগ্নেয় অস্ত্র আনেন, যত কিছু আনেন, কারণ জামায়াতে প্রশাসনিক ভাবেও একটা ভালো সেট আপ হয়ে গেছে এই আমলে। ডিসি, এসপি, ইউনো এবং সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ে কাজ করবেন, উপরের জেনারেলদের কথা অনেকে শুনবেন না, 12 তারিখে লিখে রাখেন। মাঠ পর্যায়ে যে মেজররা ডিরেকশন দেবেন, ক্যাপ্টেনরা দিবেন, বা যারা ফিল্ড অফিসার থাকবেন, 12 তারিখে তারা যারা জামাত করেন তাদের সম্পর্কে আপনাদের আইডিয়া তো আছে। আওয়ামী লীগ আর জামাতে একটা মিল আছে, তারা দলের জন্য মরণ কামড় দেন। বিএনপি হলো ভাসমান, যেদিকে শক্তি সেদিকে ছোটে। তো জামাত 300 আসনে ফাইট না দিয়ে তারা সিলেক্টিভলি এত আসন আমাদের জয়ের জন্য লাগবে, এই কয়টা আসনে সমস্ত শক্তি ব্যয় করবে, এবং তারা সেভাবে ভোটারকে হালনাগাদ করেছে। জামাতের টার্গেট হলো বিএনপি যত শক্তি ব্যয় করুক, ভোট কিন্তু তারা দখল করতে দেবে না, এবং এটা তারা করবে। কারণ মাঠের রাজনীতিতে বিএনপি চেয়ে জামাত স্ট্রং। বাংলাদেশে আওয়ামী লীগ এবং জামাত মাঠের রাজনীতিতে খুবই স্ট্রং। বিএনপি বাঁশি বাজালে উঠে পড়ে দৌড় মারে, এটা আপনারা সবাই জানেন। ক্ষমতার সময় বিএনপি খুব আগ্রাসী, কিন্তু বিরোধী দলে বিএনপি বিড়াল হয়ে যায়। তো এবার মাঠ প্রশাসনে প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এইরকম একটা সিমটম তৈরি করা হচ্ছে। কিন্তু যদি বাংলাদেশে ফেয়ার ইলেকশন হয়, জামায়াতকে বিট করা বিএনপির জন্য খুব কঠিন হয়ে যাবে। এগুলো সব ইন্টেলিজেন্স সোর্সের খবর দিয়ে বললাম আপনাদের। এই পরিস্থিতিতে কি হবে আগামী দিন বা 12 তারিখ, শান্তিপূর্ণ ভোট হবে না রক্তারক্তি হবে বলা মুশকিল। তবে আবারও বলবো, আমাদের দেশের যারা রাষ্ট্রীয় বাহিনী আছেন, প্রশাসন আছেন, একটা নিরপেক্ষ ফেয়ার ইলেকশন করা খুব জরুরি। যদি আপনারা কোনো পক্ষের দায় তুষ্ট হন, আওয়ামী লীগের আচরণের মতো, 12 তারিখে আমাদের ভয়ঙ্কর কিছু দেখতে হতে পারে, কারণ কেউ কাউকে ছাড় দেবে না। তাই একটা ফ্রি ইলেকশন করা খুব জরুরি। আজকে আমার আলোচনা শুনে অনেকে মনে করবেন ভাই আমার দলের বিরুদ্ধে গেছে, না, চিন্তা করবেন যে কথাগুলো বলছি। যদি মতামত থাকে ভিন্ন কোনো, অবশ্যই কমেন্ট করবেন। রাজনৈতিক আলোচনা সবসময় আপনার পক্ষে যাবে না। রাজনৈতিক আলোচনা অনেক হিসেব নিকেশ করি আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আজকের আলোচনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।